এবার বাজেট নিয়ে সংসদে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় পার্টি। আপনি বিদায় নেন, বিদায় নিয়ে মানুষকে মুক্তি দেন, 16 কোটি মানুষকে মুক্তি দেন। আর অর্থমন্ত্রীর বিদায় চাচ্ছি আমি। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ভ্যাট হার চূড়ান্ত। বাস্তবায়নের গোলক ধাঁধায় নতুন ভ্যাট আইন, নেই প্রস্তুতি, আসেনি ইসিআর, শেষ মুহূর্তেও বিবেচনার দাবি এফপিসিসিআই। এবং চাল আমদানিতে শুল্ক কমে হলো 10%, কৃষকের ক্ষতির বিষয়টিও খেয়াল রাখবে সরকার। দর্শক স্বাগত ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ, আর সাথে থাকছে আমি জান্নাতুল নাই। সংসদে অর্থমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগানো থামছেই না। এবার তার পদত্যাগী চেয়ে বসলেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু। অভিযোগ করেন, ব্যাংক খাতে লুটপাটে জড়িতদের বিচার না করে উল্টো জনগণের করের টাকা দেওয়া হচ্ছে ব্যাংক বাঁচাতে। দলটির আরেক নেতা বলেন, এভাবে টাকা দেওয়া মেনে নেওয়া হবে না। আর সরকারি দলের সাবেক এক মন্ত্রীর মতে বাজেটে শুভঙ্করের ফাঁকি রয়েছে। এর আগে কোনো অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব দিয়ে সংসদে এমন বিরোধিতার মুখোমুখি হননি বললেই চলে। বিরোধী দল তো বটেই, নিজের দলের কাছেও যেন অপাংতেও আবুল মাল আব্দুল মুহিতের এবারের বাজেট। শুভঙ্করের ফাঁকি আমি দেখতেছি। বিভিন্ন খাতে বরাদ্দে অর্থমন্ত্রী শুভঙ্করের ফাঁকি দিয়েছেন বলে অধিবেশনে তুলে ধরেন খোদ সরকারি দলের একজন সাবেক মন্ত্রী। 15,000 কোটি টাকা বিজ্ঞান প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি এগুলো খাতে দিয়েছেন। তার মানে শিক্ষাতে উনি এটা দেখিয়েছেন যে 65,000 কোটি টাকা, বাস্তবে উনি কিন্তু 50,000 কোটি টাকা উনি শিক্ষাতে দিয়েছেন। এবং এই শুভঙ্করের ফাঁকিটা প্রতি বছরই করতেছে। অন্যদিকে বিরোধীরা সুযোগ পেলেই সমালোচনা করছেন অর্থমন্ত্রীর। জাতীয় পার্টির সিনিয়র 2 সদস্য ব্যাংক খাতে লুটপাটে ব্যবস্থা নিতে না পারায় কথার তীরে বিদ্ধ করেন সরকারের দ্বিতীয় সিটিকে। ব্যাংকে তো আমানতকারীদের টাকা, এটা তাদের গচ্ছিত টাকা, সেই টাকা লুটপাট হচ্ছে, সেই টাকা বিদেশে পাচার হচ্ছে। সেই ব্যাপারে 150 পৃষ্ঠার এই বাজেট বক্তৃতায় তিনি কোনো উল্লেখ করেননি। এই জনগণের উপরে ট্যাক্স বসাইয়া আখের রস মতো মাংরাইয়া এই ট্যাক্সের টাকা নিয়ে এই ব্যাংকে যারা লুট করছে সেখানে আপনি দিবেন, তাদের ভর্তুকি দিবেন, জনগণ ট্যাক্সে আপনাকে এই বাজেটের এই টাকা দিতে। বিরোধী শিবির থেকে পদত্যাগেরও দাবি ওঠে 4 লাখ কোটি টাকারও বেশি বাজেট প্রস্তাব উত্থাপনকারী অর্থমন্ত্রীর। আপনাকে শ্রদ্ধা করি, আপনি বিদায় নেন, বিদায় নিয়ে মানুষকে মুক্তি দেন, 16 কোটি মানুষকে মুক্তি দেন। আর অর্থমন্ত্রীর বিদায় চাচ্ছি আমি, আকুল আবেদন জানাচ্ছি। এটা উন্নয়নের মহাসড়কের বাজেট নয়, সীমাহীন করের মহাসড়কের বাজেট। এই সীমাহীন করের মহাসড়কের বাজেট থেকে আমরা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ধন্যবাদ। মঙ্গলবারের অধিবেশনেও যথারীতি ঢালাও ভ্যাট বৃদ্ধির বিরোধিতা, ব্যাংক আমানতে আবগারি শুল্ক না বাড়ানো এবং সঞ্চয়পত্রের সুদের হার না কমানোর দাবি তুলে বক্তব্য দেন সংসদ সদস্যরা। আপনাদের সহযোগিতার জন্য। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, আগামী 28 জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই ভ্যাট হার চূড়ান্ত করা হবে। সচিবালয়ে তিনি একথা জানান। I speak on 28, but Prime Minister speaks on the 28. She will cover some area, I will cover some area. এর আগে কোনো চান্স নাই জানানোর, কারণ এর আগে আমরা বক্তৃতা দিচ্ছি না। দেশের খাদ্য সংকট মোকাবেলায় চালের আমদানি শুল্ক 28 থেকে 10% নামিয়ে আনা হয়েছে। এতে কয়েকদিনের মধ্যেই চালের মূল্য স্বাভাবিক হয়ে আসবে। সকালে সচিবালয়ে কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বলেন, কৃষকের যেন ক্ষতি না হয় সেদিকেও নজর রাখবে সরকার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খাদ্যপণ্য চাল। প্রতিদিন অন্তত 400 কোটি মানুষের পাতে পড়ে এই পণ্য। প্রাকৃতিক দুর্যোগ, ফলন কম হওয়া, ধান চাষে কৃষকের আগ্রহ কম, এরকম নানাবিধ কারণেই এখন ধানের দেশ বাংলাদেশে চালের দাম লাগাম ছাড়া। বিশ্ব খাদ্য সংস্থা ও কৃষি সংস্থার হিসেব বলছে, বিশ্বব্যাপী চালের দর বাড়ছে বিগত কয়েক মাস ধরেই। এই ধারা সবচেয়ে বেশি বাংলাদেশে। চিকন চালের ক্ষেত্রে 55 থেকে 60 টাকা, আর মোটা চাল 48 থেকে 50 টাকায় বিকোচ্ছে বাংলাদেশের বাজারে, যা কিনা প্রতিবেশী দেশগুলোর তুলনায় কেজিতে অন্তত 12 টাকা বেশি। মোটা চালের ক্ষেত্রে বিশ্ববাজারে সবচেয়ে বেশি দামের দেশের ক্ষেত্রে অবস্থান বাংলাদেশের। এই পরিস্থিতিতে চালের বাজারে লাগাম টানতে স্বয়ং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে। সর্বোচ্চ মহলের নির্দেশেই চাল আমদানিতে শুল্ক হার 28 থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে 10%। হাওরের এই বন্যার কারণে কয়েক লক্ষ টন উৎপাদন কম হয়েছে।
এবং এই সুযোগটা নিয়েছে যারা মিলের মালিক, তারা চাল কিন্তু আছে, টাকা দিলে আপনি চাল পাবেন, তার মানে খাদ্যের অভাব নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডিউটি ছিল চালের উপরে, এইটা আমরা কমিয়ে 10-এ এনেছি এবং আশা করি আমরা তাতে 6 টাকা দাম কমে যাবে। বাণিজ্য মন্ত্রী জানান, কৃষকের কথা চিন্তা করে চাল আমদানিতে সম্পূরক শুল্ক বসিয়েছিল সরকার। এইটা আমরা কৃষকের জন্য আমরা কমাতে চেয়েছিলাম না, কিন্তু এখন যেহেতু অবস্থাটা একটু অন্যরকম, সেই জন্য আমরা সব দিক বিবেচনা করে আমরা ট্যারিফ ভ্যালু আমরা 10% নেমে এনেছি এবং আশা করি এই কয়েকদিনের মধ্যেই বাজার স্বাভাবিক হয়ে যাবে। চালের বাজার স্বাভাবিক করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে চাল আমদানিতে উৎসাহিত করতে হবে এই উদ্যোগে। তারা এককভাবে বাজার দখল করতে চায়। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। এক কথায় আশা বেশি, আশ্বাস কম। প্রস্তাবিত বাজেট নিয়ে এমনই মূল্যায়ন করেছে বহুজাতিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক। সকালে সংস্থাটির ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বাজেটের আকার বড়, কিন্তু বাস্তবায়নে নেই স্পষ্ট কোনো রূপরেখা। নতুন ভ্যাট আইন আর আবগারি শুল্ক নিয়েও নতুন আতঙ্ক তৈরি করা হয়েছে জনমনে। সংবাদ সম্মেলনে চালের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানো এবং প্রক্রিয়া সহজ করারও পরামর্শ দেয় বিশ্বব্যাংক। এবারের বাজেট আলোচনায় নানা কারণে সংসদে এবং সংসদের বাইরে সামান্য আয় বাড়ানোর লক্ষ্যে নতুন আতঙ্ক তৈরি করা হয়েছে আবগারি শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়ে। 5 বছর আগে পাস হওয়া ভ্যাট আইন বাস্তবায়ন করার ইঙ্গিত দেওয়া হয়েছে আংশিকভাবে, বাড়ানো হয়েছে নিত্য দরকারি বহু পণ্যের শুল্কও। বিপরীতে খরচের ক্ষেত্রেও গুরুত্ব কম দেওয়া হয়েছে প্রয়োজনীয় খাতগুলোতে, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য। যে ভালোবাসা অথচ মোটা অঙ্কের খরচ চলে যাচ্ছে জনপ্রশাসন, সুদ কিংবা মূলধনী ব্যয়ের মতো অনুন্নয়ন খাতে। এসব চিত্র তুলে ধরে বিশ্বব্যাংক বলছে, এবারের বাজেটে তাই নতুন কিছু নেই জনগণের জন্য, বরং অস্পষ্টতা আছে নানান বিষয়ে। ট্রান্সপোর্টে ব্যয় করতে হবে, শিক্ষাতে ব্যয় করতে হবে, স্বাস্থ্যে ব্যয় করতে হবে, এনার্জিতে ব্যয় করতে হবে। কাজে কিসে ব্যয় করব এই নিয়ে ইনএফিসিয়েন্সির কোনো সমস্যা নেই, কিন্তু কিভাবে খরচটা করছি, টেকনিক্যাল এফিসিয়েন্সির একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। আমদানি শুল্কর যে কাঠামোটা, এটা যে জটিলতাগুলো ছিল সেগুলো কিন্তু খুব একটা সরল করার দিক তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। কাজে সার্বিকভাবে রাজস্বের ক্ষেত্রে এটা একটা মিশ্র ঝুড়ি বলা যেতে পারে। পুরনো বাজেটগুলোর প্রকৃত চিত্র তুলে ধরে সংস্থাটি বলছে, প্রস্তাবনা আর বাস্তবায়নের পার্থক্য বাড়ছে প্রতি বছরই, ফলে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে মূল উদ্দেশ্য। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও দেওয়া যায়নি দক্ষতার পরিচয়, নেই বিনিয়োগ বাড়ানোর নতুন কোনো কৌশলও। এছাড়া আর্থিক খাতের উন্নয়নে সংস্কারের বদলে অনিয়মকে জিইয়ে রাখা হচ্ছে মূলধন যোগান দিয়ে। তাই সংস্থার পরামর্শ হলো অন্তত কয়েকটি খাতে আমূল সংস্কারের। সরকার মালিক, সরকার আরো মূলধন বাড়াচ্ছে, কিন্তু এই রিক্যাপিটালাইজেশনে যেটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে যে মূলধন আমি যে টাকাটা দিব সেটা মূলধনকে বৃদ্ধি করবে। এটা মূলধন বৃদ্ধি না করে এই টাকাটা যদি ঋণ খেলাপিরা নিয়ে চলে যায়, তাহলে কিন্তু ইকোনমিক্যালি এটার সাথে অন্যান্য নন ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজকে যে টাকাটা দিচ্ছি ঋণের নামে, তার সাথে ফান্ডামেন্টালি কোনো ডিফারেন্স থাকে না। এ সময় জ্বালানি বিদ্যুতের দাম এবং ডলারের বিপরীতে টাকার মূল্যমান পরিবর্তনেরও পরামর্শ দেওয়া হয়। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। আর মাত্র কয়েকদিন পরেই বাস্তবায়ন হতে যাচ্ছে নতুন ভ্যাট আইন। তবে এর বাস্তবায়ন নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। মাঠ পর্যায়েও নেই তেমন কোনো প্রস্তুতি। সরকারিভাবে ইসিআর মেশিন সরবরাহের কথা থাকলেও তা হয়নি এখনো। এনবিআর বলছে, কিছু সীমাবদ্ধতা থাকলেও অনলাইনে ভ্যাট আদায় করতে তারা প্রস্তুত। আর এফবিসিসিআইয়ের আশা, শেষ মুহূর্তেও সরকার তা পুনর্বিবেচনা করবে। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। প্রস্তাবিত বাজেটে এবার সবচেয়ে বড় সংস্কার পদক্ষেপ নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন। কিন্তু আমানতের উপর আবগারি শুল্ক নিয়ে আলোচনা সমালোচনায় তা যেন খানিকটা আড়ালে। অথচ আর মাত্র কয়েকদিন পর যে নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হচ্ছে, তা নিয়ে কতখানি প্রস্তুত ব্যবসায়ীরা। রাজধানীর একাধিক বড় শপিং মল ঘুরে দেখা যায়, মাঠ পর্যায়ের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা এখনো প্রস্তুত নন। এমনকি এই আইনের অনেক কিছুই পরিষ্কার নয় তাদের কাছে। নতুন আইন বাস্তবায়নের আগে কথা ছিল ব্যবসায়ীদের ইসিআর মেশিন সরবরাহ করার, যা এখনো হয়নি। কয়েকদিন পর নতুন আইনে ভ্যাট দিতে হবে, তো আপনাদের প্রস্তুতি কেমন? সেই প্রস্তুতি আমরা আসলে পুরোপুরি অবগত না, যেহেতু আমরা আসলে গভর্নমেন্ট যেটা আমাদেরকে বলছিলেন যে মেশিনপত্র দিবেন, আমাদের ট্রেনিং দেওয়া হবেন, সেটা আমাদের কিছু গভর্নমেন্ট এখনো করেনি। এখন এটা আমরা খুব আসলে দুশ্চিন্তার ভিতরে আছি। নতুন সম্বন্ধে আমাদের ওই রকম ধারণা নেই, তো পেপার পত্রিকা দেখা
ওখান থেকে জানা, কিন্তু মার্কেট থেকে কোনো কিছু বলা হয়নি। উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের এই নেতা জানালেন, সংবাদ মাধ্যম থেকে এই আইনের বিষয়টি জানলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি তাদের। ভ্যাট অফিস থেকে আমাদের কোনো চিঠি দেওয়া হয় নাই, আমাদের ওইভাবে অ্যাওয়ারনেসও করা হয় নাই। ইসিআর মেশিন যেটা দেওয়ার কথা ছিল সেগুলিও দেওয়া হয়নি, আমরা জাস্ট জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে। এফবিসিসিআই সভাপতি বলছেন, ব্যবসায়ীদের প্রস্তুতিতে যেমন ঘাটতি আছে, তেমনি এনবিআরও কতখানি প্রস্তুত এ নিয়ে শঙ্কা আছে উভয় মহলে। তাই শেষ মুহূর্তেও এ আইন বাস্তবায়নের আগে সরকার আবারও বিষয়টি নিয়ে ভাববেন, এমন দাবি তার। আমরা মনে করি যে মাঝামাঝি কিছু রেট থাকা দরকার। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান, দেশের মানুষের ক্ষতি হয় এমন কিছু করবেন এবং সেটা আমরা মনে করছি না। সেই কারণে আমরা মনে করছি যে প্রস্তাবিত বাজেটটি চুলচেরা বিশ্লেষণ করে যাতে পাশ হয় সেটি আমাদের অনুরোধ থাকবে। আগামী 1 জুলাই থেকে রিটার্ন জমা, কর পরিশোধ সবকিছুই হবার কথা অনলাইনে। অথচ সবশেষ হিসাব বলছে এখন পর্যন্ত অনলাইনে ভ্যাট নিবন্ধন নিয়েছে মাত্র 36,000 ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে গত বছর ভ্যাট রিটার্ন দিয়েছিল অন্তত 36 লাখ প্রতিষ্ঠান। আমি বলবো যে এখনো আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাইনি, তবে আমরা আশা করছি যে 30শে জুনের মধ্যে এটা কাঙ্ক্ষিত হবে। একটু সময় লাগবেই হয়তো, আর আমরা ইসিআর মেশিনটা নিয়ে যখন তাদের কাছে যাব তখনও তারা আরেকটু সময় নেবেন, হেজিটেট করবেন, এটা ব্যবহার শিখবেন, এটা কিভাবে চালাইতে হয় সেটাও হয়তো অনেকে শিখবেন। সেটার জন্য আমরা মনে করি যে আরও 3-4 মাস সময় লেগে যেতে পারে। নতুন আইনে অনেক পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি দেয়া হলেও বিদ্যুৎ বিল, ভোজ্য তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য, নির্মাণ সামগ্রী, সোনার গয়না এমন পণ্যের উপর অভিন্ন 15% হারে ভ্যাট দিতে হবে, যা ভোক্তার উপর বাড়তি চাপ পড়বে বলে মনে করছেন অনেকেই। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। ব্যবসায়িক লেনদেন, কর্মচারীদের বেতন ছাড় এবং আমদানি রপ্তানি বাণিজ্যের সুবিধার্থে আগামী 23 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ব্যাংকগুলোর বিশেষ কিছু শাখা খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। পাশাপাশি চট্টগ্রাম, মোংলা ও স্থলবন্দরগুলোর কার্যক্রম সচল রাখারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদ উল ফিতর উপলক্ষে 23 জুন থেকে টানা 5 দিন ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সব আর্থিক প্রতিষ্ঠান একসাথে বন্ধ হয়ে গেলে বেতন ভাতা পরিশোধ ও বাণিজ্যিক লেনদেন ক্ষতিগ্রস্ত হবে। সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডকে প্রি কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ বেজা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে লাইসেন্স প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান বাবু। এই জোনে প্রায় 5 লাখ লোকের কর্মসংস্থান হবে বলে মনে করে বেজা। জনসংখ্যা আমাদের বেশি হলেও এবং আমাদের রয়েছে 2021 সালের মধ্যে সিরাজগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী। দর্শক, শেষ করব ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। এবার বাজেট নিয়ে সংসদে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় পার্টি। আপনি বিদায় নেন, বিদায় নিয়ে মানুষকে মুক্তি দেন, 16 কোটি মানুষকে মুক্তি দেন। আমি অর্থমন্ত্রীর বিদায় চাচ্ছি। আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ভ্যাট হার চূড়ান্ত। বাস্তবায়নের গোলক ধাঁধায় নতুন ভ্যাট আইন, নেই প্রস্তুতি, আসেনি ইসিআর, শেষ মুহূর্তেও বিবেচনার দাবি এফবিসিসিআই। এবং চাল আমদানিতে শুল্ক কমে হলো 10%, কৃষকের ক্ষতির বিষয়টিও খেয়াল রাখবে সরকার। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজন ছিল এটুকু। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।